৭০,০০০ পরিবার হবে বাড়ির মালিক, পাবে ২% করে খাস জমিও। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন আজ। জুন পর্যন্ত প্রতি মাসেই আসবে ৫০ লাখ ডোজ টিকা। সংরক্ষণাগার বাড়ানোই চ্যালেঞ্জ। এখনো প্রস্তুত হয়নি ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের স্থান। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ মাউশির। নিতে হবে সিদ্ধান্ত মাত্রই খোলার প্রস্তুতি। ভোরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, এই প্রতিশ্রুতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন হতে যাচ্ছে শনিবার। হতদরিদ্রদের একসাথে ৭০,০০০ বাড়ি ও ২% করে খাস জমি তুলে দেওয়ার নতুন রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ। স্থায়ী বাড়িতে ওঠার আনন্দে আত্মহারা ঠিকানাবিহীন এই মানুষগুলো। বাগেরহাটের শরণখোলা থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রায় ৮০ বছরের প্রৌঢ় ফরাজি মিয়া যত্ন আর আদরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন নতুন বাড়ির ঘর বারান্দা সহ সবকিছু। উপকূল ঘেঁষা বাগেরহাটের প্রত্যন্ত উপজেলা শরণখোলার ভূমিহীন এই বৃদ্ধ সারা জীবন খেটেও বন্দোবস্ত করতে পারেননি নিজের কোনো ঠিকানার। জীবন সায়ান্নে তার সেই হতাশা এখন দূর হবার পথে। আমি খুব কষ্ট হচ্ছে এই জায়গা আমার দেশে, আমি শেখ হাসিনার ধন্যবাদ দিচ্ছি, আমার গুরুজন। তার মতো এমন ৯ লাখ হতদরিদ্র পরিবারকে আশ্রয়ন ২ প্রকল্পের মাধ্যমে স্থায়ী নিবাস গড়ে দিচ্ছে সরকার। বাগেরহাটের প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এই এলাকায় ভিটেমাটিহীন এমন ২০০ পরিবারের মানুষ এখন নতুন বাড়ি পেয়ে আরও আত্মবিশ্বাসী, বাঁচার আনন্দে। খুব আনন্দ। এইরকম একখান ঘরকে আমরা উড়াইতে পারতাম, জিন্দগিতে উড়াইতে পারতাম না। সরকার দেশি বিদে আমরা পাইছি, নাহলে আমাদের পক্ষে জীবনে এই করা সম্ভব ছিল না। শনিবার সারা দেশে একযোগে ৭০,০০০ সেমি পাকা ঘর ও খাস জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দ্বিকক্ষ বিশিষ্ট ঘরটি বিনা পয়সায় মুজিব বর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হয়েছে ১,৭৫,০০০ টাকা। ভূমিহীন এবং গৃহহীন মানুষদের গৃহদানের যে উদ্যোগ, তাতে করে সবার জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। দৃষ্টিসীমায় খোলা আকাশকে সাথী করে উপকূল অঞ্চলে যেসব হতদরিদ্র মানুষ বসবাস করতেন, এই সুদৃশ্য বাড়ি পেয়ে তাদের অনুভূতি এখন স্বপ্ন পূরণের সমান। দেবাশিস রায়, সময় সংবাদ, শরণখোলা, বাগেরহাট। চলতি মাসে দেশে ভারত থেকে আসছে কোভিড টিকার আরও ৫০ লাখ ডোজ। প্রাথমিকভাবে এসব টিকা সংরক্ষণে পর্যাপ্ত অবকাঠামো আছে সংশ্লিষ্টরা এমন দাবি করলেও টিকা আসার হার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়াতে হবে সংরক্ষণাগারের পরিধিও। আর কোভ্যাক্সের মাধ্যমে প্রথম অবস্থায় মিলবে ফাইজারের ৮ লাখ টিকা, যা রাখতে হবে -৭০ ডিগ্রি তাপমাত্রায়। আর সে টিকা বুঝে নেওয়ার আগে উপযুক্ত সংরক্ষণাগার তৈরি করাই এখনকার প্রধান চ্যালেঞ্জ। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। দেশে এরই মধ্যে এসে গেছে ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ কোভিড টিকা। আর চলতি মাসে আসার কথা সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ ডোজ। জুন পর্যন্ত প্রতি মাসেই আসবে একই হারে টিকা। এছাড়া কথা রয়েছে কোভ্যাক্স থেকে মোট জনসংখ্যার ২০% জন্য টিকা পাওয়া। তবে এখন ভাবনার বিষয় কিভাবে সংরক্ষণ করা হবে টিকা। বর্তমানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই প্রধান স্টোরেজে রাখা হয়েছে ভারত থেকে আসা উপহারের ২০ লাখ ডোজ। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখার উপযোগী সেরাম ইনস্টিটিউটের ৫০ লাখ ডোজও প্রথম অবস্থায় এখানে রাখার কথা। এখানে RTMD ডিভাইস আছে, রিমোট টেম্পারেচার মনিটরিং ডিভাইস আছে, সেটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো ২ থেকে ৮ ডিগ্রি টেম্পারেচার আমরা মেনটেন করতে পারছি কিনা। সরকারের কোভিড টিকা বিতরণ পরিকল্পনা অনুযায়ী ইপিআই প্রধান স্টোরেজ থেকে পাঠিয়ে দেওয়া হবে জেলা ইপিআই স্টোরে, পরে সেখান থেকে উপজেলা স্টোর হয়ে পাঠানো হবে টিকা কেন্দ্রে। বর্তমানের ২০ লাখ টিকা রাখার সক্ষমতা থাকলেও টিকা আসার হার বাড়তে থাকলে তা সংরক্ষণে রাখাও হবে আরেক চ্যালেঞ্জ। আর সেক্ষেত্রে আরও ১৭২টি ILR প্রয়োজন, এমনটাই বলা হয়েছে কোভিড টিকা নীতিমালায়। তবে বিশেষজ্ঞরা মনে করেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিলে টিকা সংরক্ষণ ব্যবস্থাপনা ঢেলে সাজানো কঠিন কিছু নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ILR রিপ্লেস করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে রিপেয়ার জরুরি ভিত্তিতে করা দরকার। তার জন্য যেমন ধরেন অর্থ বরাদ্দ দরকার,
প্রশাসনিক আদেশ জরুরি ভিত্তিতে দেওয়া দরকার, কার্যাদেশ জরুরি ভিত্তিতে দেওয়া দরকার, তাহলে এটা একেবারে অসম্ভব না। এদিকে কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের 8 লাখ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই টিকা রাখতে হবে -70°C তাপমাত্রায়। সংশ্লিষ্টরা বলছেন, অতি শীতল তাপমাত্রায় সংরক্ষণের উপযোগী এই টিকা রাখার জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। সেটা সংরক্ষণ করবার জন্য যে কারিগরি সহায়তা দরকার, সে বিষয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে এবং দেশের ভিতরে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সহায়তায় সেই সক্ষমতা নির্মাণ করার কাজে কিন্তু আমরা করছি। টিকা আসার পর দ্রুততা প্রয়োগ করলে সংরক্ষণাগারের উপর চাপ কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি, যাতে করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশ মাত্রই প্রস্তুত থাকতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়, কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সহ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ তৈরি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়। করোনা মহামারীর কারণে 17 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে এই ছুটি কয়েক দফায় বাড়ানো হয়। করোনার কারণে স্কুল কলেজে পাবলিক পরীক্ষাও সরকার পরিবর্তন আনে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের কথা বলা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন তাদের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের জন্য স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত করে, এবং সেজন্য আমরা ডেডলাইন দিয়েছি, এটা হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো নির্দেশ দেননি ঠিক কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদেশ দেওয়া মাত্রই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদভাবে খুলে দিতে পারি। বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। মাত্র 1 মাসের মধ্যে দলের শীর্ষ 3 নেতা এবং মন্ত্রিসভার প্রভাবশালী 2 মন্ত্রী পদত্যাগ করেছেন। এদের মধ্যে একজন বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা শুরু করেছেন। এদিকে যে কোনো সময় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে বলেও আভাস পাওয়া গেছে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। শুক্রবার বিকেলে মমতার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি এখনো বিধায়ক পদে রয়েছেন, পদত্যাগ করেননি তৃণমূল থেকেও। আমি দলীয় কর্মী হিসাবে আমি কাজ করতে চাই, আমি আর মন্ত্রী থাকতে চাই না। সেই সময় তিনি নিরস্ত করেছিলেন, আমাকে পরে অন্যান্য দায়িত্ব দেওয়া হয়েছিল। যখন যা দায়িত্ব দিয়েছেন আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। আমি বারবার বলবো, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। পদত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে সন্ধ্যায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন জগমোহন ডালমিয়ার মেয়ে ও হাওড়ার বালি এলাকার তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের পর মুখ খুলেছেন তৃণমূলপন্থী অভিনেতা রুদ্রনীল ঘোষও। জোর জল্পনা রয়েছে তারা দুজনই যোগ দিচ্ছেন বিজেপি শিবিরে। এর আগে শুভেন্দু অধিকারী পদত্যাগ করার পর ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তাকে নিয়েও রয়েছে জল্পনা, যেতে পারেন মোদির দলে। তবে নেতাদের দল ত্যাগ নিয়ে চিন্তিত নয় বলে দাবি করেছে তৃণমূল। বাংলায় তৃণমূলই ক্ষমতায় থাকবে বলে আশা প্রকাশ করছে দলটি। শুভেন্দু অনেকদিন আগে পদত্যাগ করেছিল, তারপর রাজীব গান্ধী এটা বিজেপি প্ল্যানটা করে দিচ্ছে। ভাঙন তো নয়, ছোট্ট টুকরো বেরিয়ে যাচ্ছে। এদিকে আগামী মে মাসের আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এ বিষয়ে শুক্রবার বৈঠক করেছে নির্বাচন কমিশন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দ্বিতীয় দফার লকডাউনে ইতিহাসের ভয়াবহ সংকটে জার্মানির পর্যটন শিল্প। করোনা সংকটের মধ্যে মার্কেল সরকারের দেওয়া নানা প্রণোদনার পরও এই খাতের বিপর্যয় পুষিয়ে নেওয়া আদৌ সম্ভব হবে কিনা এর উত্তর খুঁজেছেন সহকর্মী বিটু বড়ুয়া।
একে তো ক্ষণে ক্ষণে রং বদলানো ভয়ঙ্কর করোনা, তার উপর মাঘের শীত, সেই সঙ্গে মন্দার পর মন্দা যেন তিলে তিলে শেষ করে দিতে চাইছে সারা বিশ্বের ভ্রমণ পিপাসু পর্যটক, গাড়ি বা নতুন নতুন পণ্য ও প্রযুক্তিপ্রেমী ব্যবসায়ীদের প্রিয় দেশ জার্মানিকে। অন্যান্য খাতের মতোই পর্যটন শিল্পেও নেমেছে ভয়াবহ ধস। সেই গেল বছরের এপ্রিল থেকেই বন্ধ আন্তর্জাতিক সকল মেলা, ইভেন্ট, বিমান, হোটেল, মোটেল সহ অভ্যন্তরীণ আনন্দ বিনোদনের সকল স্থান। সবকিছু মিলিয়ে প্রাণঘাতী করোনা শুরুর পর থেকেই এ যেন বেঁচে থাকবার জন্য অন্য এক অদৃশ্য সংগ্রামে লিপ্ত জার্মানির স্থানীয় সহ দেশটিতে বসবাসরত প্রবাসীরা। এটা খুবই দুঃখের কথা। অন্য সবকিছুর মতোই দেশের পর্যটন খাতেও ভয়াবহ সংকট চলছে। এই দেখুন, আমাদের বার্লিনে পর্যটকদের জন্য প্রমোত্তরীগুলোর অবস্থা কি। সব জাহাজই শিকল দিয়ে বাঁধা। জাহাজের মালিকদের মতো এই খাতে কর্মরতদের দুর্দিন চলছে। করোনার উন্নতি দেখছি না। কষ্ট লাগে বার্লিনকে এমন মানব শূন্য দেখতে। হোটেলগুলো বন্ধ। তার চেয়ে বড় বিষয়, সাংস্কৃতিক সকল আয়োজনই তো বন্ধ। সমস্যার সমাধানে আমার মনে হয় টিকা দেওয়ার সাথে সাথে করোনার বিধি নিয়ম আরো কঠিন করা উচিত, তাহলেই ভাইরাস পালাবে। এই মুহূর্তে কোনো কাজকর্ম নেই, কিছু করারও নেই। আসলে এই মহামারীতে আমাদের জার্মান সরকার যতটুকু করার তারা যতটুকু আপ্রাণ চেষ্টা করতেছে। এই অবস্থায় গেল বছরের এপ্রিলের শুরু থেকেই জার্মানির পর্যটন খাতে বিলিয়ন ইউরোর ক্ষতি পুষিয়ে নেয়া আদৌ কি সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। কোভিডের কারণে বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতিতে জার্মানির আধিপত্যে আপাতত কিছুটা ভাটা পড়লেও খুব শীঘ্রই সব রকমের সংকট কাটিয়ে মধ্য ইউরোপের শক্তিশালী এই দেশটি আবারও ঘুরে দাঁড়াবে, এমনটি আশা করছেন জার্মান অর্থমন্ত্রী পিটার আল্টমায়ার। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনা সংক্রমণ রোধে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে গত বছরের মার্চ মাস থেকে সীমান্ত বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া। এতে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার অপেক্ষায় প্রায় ৩৫,০০০ মানুষ। অস্ট্রেলিয়া ছাড়তে চাওয়া মানুষের সংখ্যা আরও কম নয়। অস্ট্রেলিয়ায় আটকা পড়া বাংলাদেশিরা কেমন আছেন সে খবর জানাতে সিডনি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, ধন্যবাদ জেনিফার। শুভ সকাল। অস্ট্রেলিয়াতে গত কয়েকদিন কিন্তু স্থানীয় কেউ করোনা আক্রান্ত হয়নি। আজকের রিপোর্টটি যদিও এখনও আমাদের হাতে এসে পৌঁছেনি, তবে গত কয়েকদিন অস্ট্রেলিয়ার জন্য ছিল শুভ দিন। অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে মাত্র 160 জনের মতো করোনা আক্রান্ত অ্যাক্টিভ রোগী আছে। তারা প্রায় সবাই হোটেলে কোয়ারেন্টিনে আছে অথবা চিকিৎসারত অবস্থায় আছে। গত 3 মাসে অস্ট্রেলিয়াতে নতুন করে কেউ মারা যায়নি। মৃতের সংখ্যা আগেও 909 জন ছিল। অস্ট্রেলিয়াতে বাংলাদেশি কেউ এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। এছাড়া আমাদের জন্য যে ভালো সংবাদ আছে সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যে করোনা টেস্টটি বেড়ে গিয়েছিল গত 1-1.5 মাসে, যে প্রচুর মানুষ করোনা টেস্ট করাচ্ছিল আতঙ্কিত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, সেটিও কিন্তু কমে এসেছে। এভারেজে এখন প্রতিদিন অস্ট্রেলিয়াতে 20,000 জন মানুষ করোনা টেস্ট করাচ্ছে এবং সেই 20,000 জন থেকে কিন্তু একজনও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। এই ভৌগোলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়াতে এখন গ্রীষ্মকাল চলছে এবং এই কারণে যে শীতকালীন যে জ্বর, কাশি বা হাঁচি, যে ঠান্ডার যে অসুস্থতাগুলো মানুষের ভিতর দেখা যায় সেটি তুলনামূলক অনেক কম হওয়ায় মানুষ কিন্তু ট্রিটমেন্টের জন্য অথবা করোনা টেস্ট করানোর জন্য যাচ্ছে। সেই কারণে মানুষের ভিতরে আতঙ্কটা কিন্তু অনেকটা কমে এসেছে। অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে বাংলাদেশিরা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে জানাই যে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মিডিয়া বলেছে যে অস্ট্রেলিয়া এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় প্রিজন বা পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা। আপনারা জানেন যে অস্ট্রেলিয়া কোনো বর্ডার কান্ট্রি নেই। অস্ট্রেলিয়া একটি বড় দ্বীপ, যেখানে বর্ডার যদি বন্ধ করে রাখা হয় এখানে কিন্তু কেউ আসতে পারে না বা এখান থেকে বের হতে পারে না, কোনোভাবেই সেটি সম্ভব না। তো গত বছরের কিন্তু মার্চের 27 তারিখ থেকে অস্ট্রেলিয়ার নিয়মিত বর্ডার বন্ধ আছে। প্রায় 2 মাস সম্পূর্ণরূপে বন্ধ ছিল। জুন থেকে যখন সেই বর্ডার খোলা শুরু করে সেখানে কিন্তু অস্ট্রেলিয়া সরকারের কঠোর নিয়ম নীতির ভিতর দিয়ে কিন্তু বর্ডার খুলেছে এবং অল্প কিছু মানুষই শুধুমাত্র অস্ট্রেলিয়া ঢুকতে পেরেছে বা অস্ট্রেলিয়ার বাইরে যেতে পেরেছে।
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে কেমন আছে সেটা যদি জানাতে যাই, যে যারা নাগরিক তারা কিন্তু তুলনামূলক ভালো অবস্থায় আছে, যাদের চাকরি নেই তারাও কিন্তু সরকারি ভাতা পাচ্ছে নিয়মিত। তবে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বছরটি ছিল অত্যন্ত খারাপ, তুলনামূলক খারাপ। কারণ যে স্টুডেন্টরা যে চাকরিগুলো করতো খণ্ডকালীন চাকরি, সেটি কিন্তু একেবারেই কমে এসেছে। মার্কেটের অনেক বড় বড় মার্কেট বন্ধ হয়ে আছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে, রেস্টুরেন্টগুলো বন্ধ আছে, রিটেল সেক্টর বন্ধ আছে, বা খুললেও খুব সীমিত পর্যায়ে খুলেছে, কারণ মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু কমে গেছে। স্টুডেন্টরা সরকারি তেমন কোনো সহায়তা তারা পায়নি, ইউনিভার্সিটি থেকে তেমন কোনো সুযোগ পায়নি। এই কারণে যে এখানে চাকরি করে নিজে টিউশন ফিটা জোগাড় করার যে সুবিধাটা তারা পায়, সেটি কিন্তু এবছর তারা একদমই পায়নি। এবং নতুন করে যেসব স্টুডেন্ট অস্ট্রেলিয়া ভিসা নিয়েছে তারাও কিন্তু এবছর ফেব্রুয়ারি মার্চ সেমিস্টার ধরার জন্য অস্ট্রেলিয়াতে সম্ভবত আসতে পারবে না, যদি না সাডেনলি কোনো চেঞ্জ আনে সরকার। এবং আগামী জুন জুলাই সেমিস্টারেও যে তারা অস্ট্রেলিয়া আসতে পারবে কিনা তার সন্দেহ আছে। অস্ট্রেলিয়ায় সাধারণত বাংলাদেশ থেকে আত্মীয় স্বজন পরিজন বা বাবা মারা বেড়াতে আসে অস্ট্রেলিয়ায় বসবাসরত তাদের সন্তানদেরকে দেখতে, এবং এখানে প্রায় লম্বা 5 বছরের পর্যন্ত ভিসা দিয়ে থাকে সরকার। তো অনেকেই কিন্তু অল্প সময়ের জন্য অস্ট্রেলিয়াতে বেড়াতে আসে, এবং গত বছর যারা এসেছিল শুরুর দিকে তারা কিন্তু অনেকেই আটকে পড়েছে, এখনো কিন্তু তারা ফেরত যেতে পারছে না। এবং যেহেতু তারা এদেশের নাগরিক না, তারা কোনো ধরনের সুযোগ সুবিধা কিন্তু সরকারের কাছ থেকে পায় না, বরং তাদের চিকিৎসা অনেক ব্যয়বহুল, তাদের থাকা খাওয়া অনেক ব্যয়বহুল। আবারও জানিয়ে দেই যে অস্ট্রেলিয়া যেহেতু বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশে সরকারি অনুমতি নিয়ে, অস্ট্রেলিয়া সরকারি অনুমতি নিয়ে বাংলাদেশে তাদেরকে যেতে হয়, তো সেই বিশেষ ফ্লাইটে কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন রো খালি রেখে অল্প কিছু সংখ্যক মানুষকে ফ্লাইটে ওঠানো হয়। তো সেখানে এই টিকিটের দাম কিন্তু অনেক বেশি, হয়তো একজন বাবা মাকে বাংলাদেশে যেতে 6-7 লক্ষ টাকার টিকিটই কাটতে হচ্ছে। আর বাংলাদেশে যারা আটকে আছে তাদের কথা বলবো যে এই 35,000 মানুষ যারা অস্ট্রেলিয়াতে আসার জন্য এখন কিউতে আছে, তার ভিতরে অনেকে কিন্তু বাংলাদেশে আছে, যারা গিয়েছিল আসতে পারেনি বা আসার চেষ্টা করছে। আসতে পারেনি এর প্রধান কারণগুলোর ভিতরে একটি হচ্ছে যে খরচ। যেখানে আগে 70-80 হাজার টাকায় অস্ট্রেলিয়া আসার একটি টিকিট কাটা যেত, সেটি কিন্তু এই মুহূর্তে 3-4 লক্ষ টাকার উপরে চলে যাচ্ছে। এবং আজকে যদি টিকিট কাটার চেষ্টা করে অনেকেই কিন্তু সেই টিকিট পাচ্ছে 3 মাস 4 মাস পরে, এবং সেটিও কিন্তু নিশ্চয়তা নেই যে তারা অস্ট্রেলিয়া ফিরতে পারবে। যে কারণে যাদের অস্ট্রেলিয়াতে অনেকের বাসা বাড়ি আছে, ঘর বাড়ি আছে, ব্যবসা আছে, চাকরি আছে, তারা দেশে গিয়েছে, তারা কিন্তু ফিরতে পারেনি। অনেকের পরিবার অর্ধেক এখানে অর্ধেক দেশে আছে। এই অবস্থায় অস্ট্রেলিয়ায় বাইরে যেসব বাংলাদেশি আছে তারা দিন কাটাচ্ছে। আর অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক এই অবস্থার কারণে কিন্তু তারা দেশে যেমন যেতে পারছে না, দেশ থেকে টাকা এনে তাদেরকে কিন্তু চলতে হচ্ছে। গত বছর যেমন ধারণা করা হয়েছিল যে অস্ট্রেলিয়া থেকে প্রচুর রেমিটেন্স বাংলাদেশে যাবে, এবছর কিন্তু সিনারিওটা অনেকটাই উল্টো হয়ে যাবে, যে ইউনিভার্সিটি টিউশন ফির জন্য অথবা অস্ট্রেলিয়া আটকে পড়া বাংলাদেশি যারা আছে তারা কিন্তু প্রচুর টাকা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আনাচ্ছে শুধুমাত্র সার্ভাইভ করার জন্য। এবং নিয়মিত বর্ডার খুলবে কবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে অস্ট্রেলিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রধান, তিনি কিন্তু জানিয়েছেন যে 2021 সাল পুরোটাই অস্ট্রেলিয়ানদের হয়তো বা আটকে থাকতে হবে। তাদের যে ফ্রিকোয়েন্ট ফ্লাইট বা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার যে সুযোগটা ছিল সেটি সম্ভবত পাচ্ছে না তারা। কারণ হচ্ছে যে এই কোয়ারেন্টাইন সিস্টেম, অস্ট্রেলিয়া সরকার এখনো সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া শুরু করেনি। এই কোয়ারেন্টাইন সিস্টেমের ভিতর দিয়ে কিন্তু প্রত্যেককে যেতে হবে যারা অস্ট্রেলিয়াতে ঢুকবে। এবং এই অল্প কিছু সংখ্যক মানুষ, এই মুহূর্তে সেই সংখ্যাটি 4,500, এই মানুষগুলো অস্ট্রেলিয়াতে আসলে তাদেরকে কিন্তু হোটেল কোয়ারেন্টাইনে আটকে থাকতে হয়। তো এখন পর্যন্ত যেহেতু কোনো বাংলাদেশি অস্ট্রেলিয়া করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি, এটি আমাদের কাছে সুখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে জেনিফারের কাছে। সিডনি থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ, ভারত, ফিলিপিন্স, নেপাল ও শ্রীলঙ্কা থেকে গৃহকর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। গৃহকর্মীদের নিতে দেশটির নাগরিকরা বিভিন্ন শ্রম সংস্থার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার আবেদন করলে তা অনুমোদন দেওয়া হবে। কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়েতে বাণিজ্যিক ফ্লাইট চালুর পর গৃহকর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের সুপ্রিম কমিটি। গৃহকর্মী হিসেবে যারা কুয়েতে যেতে চান তাদের অবশ্যই নির্দিষ্ট পরিমাণ অর্থের মাধ্যমে বালসামা নামের একটি মোবাইল অ্যাপে নাম নিবন্ধন করতে হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন এর মাধ্যমে ছুটি কাটাতে এসে বাংলাদেশে আটকে পড়া গৃহকর্মীরা আবারও কর্মস্থলে ফেরার সুযোগ পাবেন, বাড়বে রেমিটেন্স প্রবাহ। গৃহকর্মীদেরকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন
এই জন্য আমি কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই। যতজন রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে গৃহকর্মী আটকা পড়েছে সবাইকে পুনরায় সেই কুয়েত নিয়ে আসার একটা সুযোগ দিচ্ছে। যে লোকগুলো আনতেছে এই জন্য আমাদের দেশেরও অনেক দেশ উপকৃত হবে, দেশের রেমিটেন্স বাড়বে। চলতি মাসের শেষের দিকে প্রথমে শ্রীলঙ্কা, এরপর বাংলাদেশ এবং পরবর্তীতে নেপাল সহ অন্যান্য দেশ থেকে গৃহকর্মী নেওয়া শুরু করবে কুয়েত। তবে সাধারণ ভিসাধারীদের কুয়েতে প্রবেশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সময় সংবাদ, কুয়েত। ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার দৌলতদিয়া নৌ রুটে 7 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পারে পারাপারের অপেক্ষায় রয়েছে 2000-এর বেশি ছোট বড় যানবাহন। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, জেনিফার, আসলে এটা আজকের যে অবস্থা সেটা হচ্ছে কিছুক্ষণ আগে অর্থাৎ 5:30টার দিকে কিন্তু সীমিত আকারে পাটুরিয়া দৌলতদিয়া নৌটে ফেরি চলাচল শুরু হয়েছে। কিন্তু তারপরে কিন্তু এটা এখন ব্যাহত হচ্ছে ফেরি চলাচল পাটুরিয়া দৌলতদিয়া নৌরোটে। অন্যদিকে কিন্তু এটা আসলে গত রাত ঠিক 8টার থেকে কিন্তু ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। তবে রাত 10টার দিকে যখন কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে তখন বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন ঘাট কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়ানোর জন্য এই রোডে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আজ সকাল 5:30টার দিকে এটা কুয়াশার মাত্রা কেটে আসলে এটা আবার ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। তবে এখন ব্যাহত হচ্ছে। মাঝ নদীতে কিন্তু আটকা ছিল 6টি ফেরি। আমি দেখেছি যে অন্ধকারের ভিতরে ঠিক সেই মাঝপদ্মায় থেকে কমপক্ষে 95টি যানবাহন নিয়ে কিন্তু ঘাটে আসলে নঙ্গর করতে সক্ষম হয়েছিল ওই আটকে থাকা পদ্মা 6টি ফেরি। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়াতে এই রোডে এই মুহূর্তে যে অবস্থাটার সৃষ্টি হয়েছে একদম 0 পয়েন্ট থেকে যদি আপনাকে একটু দেখাই, এখন পরিষ্কার হয়ে আসছে। সেই ক্ষেত্রে একটু দেখাই যেটা পিছনে আমার এই পিছনে কিন্তু আসলে 2 কিলোমিটার পর্যন্ত এখন যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ 7.5 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে। আর সেই ক্ষেত্রে কিন্তু এখনও তীব্র শীত এবং কুয়াশার ভিতরে কিন্তু আসলে যাত্রী এবং যারা যানবাহনের শ্রমিক রয়েছে তারা কিন্তু কষ্ট করছে। অন্যদিকে কিন্তু আসলে পাটুরিয়া দৌলতদিয়া নৌটে এই পাটুরিয়া ঘাট এলাকায় যে কয়টি ফেরি এবং আসলে 16টি ফেরি এবং যে লঞ্চগুলো রয়েছে তা কিন্তু আসলে চলাচল শুরু করেছে। তবে আমি দেখছি যে সাইলেন্ট বাজিয়ে ফেরিগুলোতে এখনও কিন্তু অন্ধকার দূরে অনেক দূরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। একটু পরিষ্কার হয়েছে 2 মিনিটের মধ্যে, তবে সেটাও কিন্তু খুব পরিষ্কার সেটা নয়। সেক্ষেত্রে কিন্তু আসলে এখানকার যারা নারী এবং শিশু রয়েছে তারা কিন্তু দুর্বিহ সহ কষ্ট করছে। কারণ হচ্ছে কি এই সকালের যে আসলে যে পয় নিষ্কাশনের ব্যবস্থার একটা চাপ থাকে মানুষের ভিতরে, সেইটা কিন্তু তারা খুব কষ্টের ভিতরে আছে। এখান থেকে 2 কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে। সেই যানজটের রাস্তাঘাটে বিশেষ করে রাতে বিশেষ করে নারী এবং শিশুদের কিন্তু এই পয় নিষ্কাশন শুরু করে নাস্তা বা খাবার সমস্যা হচ্ছে। 7.5 ঘন্টা বন্ধ ছিল, এখন আসার প্রদীপ দেখেছে কিছুটা হলে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করেছে। কিন্তু এটাও কিন্তু পার করতে কর্তৃপক্ষ বলেছে কমপক্ষে আরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে একদম ঘাট এলাকা স্বাভাবিক হতে। এই ছিল আমার কাছে জেনিফার পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ খবর। পাটুরিয়া ঘাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী ইউসুফ আলী। উত্তরের হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় ধান রোপণে নামতে পারছেন না নওগাঁর কৃষকরা। পৌষের মাঝামাঝিতে ধান রোপণ শেষ হলে প্রতিকূল আবহাওয়ায় এবার পড়ে আছে বিস্তীর্ণ মাঠ। দেরিতে চাষাবাদের কারণে ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে আবহাওয়া দ্রুত উন্নত হলে বোরো আবাদে তেমন প্রভাব পড়বে না। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। পৌষের শুরুতেই বরেন্দ্র এলাকার মাঠে মাঠে ধান রোপণে চাষিদের বাড়ে ব্যস্ততা। কিন্তু পৌষ পেরিয়ে মাঘের সপ্তাহ পার হতে চলেছে, পড়ে আছে ধানের জমির বিস্তীর্ণ মাঠ। গেল বন্যায় দেরিতে ফলন ঘরে তোলার পর এখন বৈরী আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে চাষিদের। তীব্র শীত আর কনকনে ঠান্ডায় চাষিরা নামতে পারছেন না ধান চাষে। এ অবস্থায় হাতে গোনা কিছু কৃষক জমি তৈরি ও ধান রোপণের প্রস্তুতি নিলেও বিলম্বিত চাষাবাদে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে আছেন দুশ্চিন্তায়। লোক আসতে পারতেছে না, ডিপো চালু হচ্ছে না, ওই জন্য ধানও লাগানো পাচ্ছে না। ঠান্ডার কারণে দেরি হলো।
একটু লেট পড়ে গেলাম। বিছুন এখন দেখছি না যে লাল টকটক করছে, লাল হচ্ছে। আমাদের সব বিছুনে এরকম পরিস্থিতি, কুয়াশার কারণে, ঠান্ডার কারণে। গেল 2 সপ্তাহ ধরেই জেলায় ঘন কুয়াশার সাথে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বুড়ো বীজতলা রক্ষা করতে নিতে হচ্ছে বাড়তি যত্ন। 4 বিঘা লাগাবো, এই মানুষ কাজ করতে পারছে না, খুবই কষ্টের সাথে দিন মজুরিরা কাজ করতেছে। ঠান্ডায় সর্দি কাশ অসুখ হয়ে যাচ্ছে। গতবার 15 থেকে 20 দিন আগ পর্যন্ত লাগানো প্রায় শেষ হয়ে গেছিল, আর এই সময় এই পর্যন্ত লাগানোর কোনো কিছুই হয়নি। তবে দেরিতে চাষাবাদ হলেও ফলনে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছে কৃষি বিভাগ। অধিকাংশ বীজতলায় ম্যাচিউর অবস্থায় আছে, আর্লি স্টেজে নেয় আর কি। সেজন্য আমাদের বীজতলা নষ্ট হবে না বলে আমরা আশা করছি আর কি। এবং এই শৈত্যপ্রবাহ আর 2-1 দিনের মধ্যে কেটে যাবে ইনশাল্লাহ। এবং আমাদের এটা বড় চাষে কোনো সমস্যা হবে না। কৃষি বিভাগ জানায়, চলতি বুড়ো মৌসুমে জেলায় 1,83,000 হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর রোপণ হয়েছে 40,000 হেক্টর জমিতে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। শীতার্ত মানুষের দুর্ভোগের খবর জানাতে এইবারে নওগাঁর সান্তাহার রেল স্টেশন এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ জেনিফার। তীব্র ঘন কুয়াশায় একেবারে পথঘাট আচ্ছাদিত হয়ে রয়েছে এই উত্তরের এই জনপদে, এবং গত 1.5 সপ্তাহ ধরে কিন্তু এরকম শৈত্যপ্রবাহের সাথে মাঝারি হালকা শিশির বইছে এবং প্রচন্ড জীবনযাত্রার উপর কিন্তু একটা প্রভাব ফেলেছে। আমরা লক্ষ্য করছিলাম ভোর সকাল থেকে কিন্তু এই তাপমাত্রা গতকালকের চেয়ে আজকে আরেক দফা কমে এসেছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছিল 10.2, কিন্তু আজকে এখন পর্যন্ত তাপমাত্রা 9.5-এ রেকর্ড করা হয়েছে। এবং আজকের তাপমাত্রার সাথে কিন্তু তীব্র ঘন কুয়াশা এবং হালকা বাতাসের সাথে হিমেল বাতাস বইছে এবং কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। গত 1.5 সপ্তাহ ধরে কিন্তু এই বৈরী আবহাওয়া এই জনপদের মানুষের উপর এক ধরনের বড় প্রভাব ফেলেছে এবং ছন্দ পতন আমরা লক্ষ্য করছিলাম। এবং বিশেষ করে যারা সকালে বের হন এবং যারা কাজের সন্ধানে এই ভোর সকালে কাজের জন্য বের হন, তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর এখানে উপলব্ধি করছিলাম, দেখতে পাচ্ছিলাম। সে সাথে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু কষ্টটা আরেক দফা বেশি এখানে অনুভূত হচ্ছে। তবে যারা ছিন্নমূল, বিশেষ করে স্টেশন বা বিভিন্ন ভবঘুরে বিভিন্ন জায়গায় তারা রাত যাপন করেন, এই কষ্ট কিন্তু তাদের জন্য আরেক দফা বৃদ্ধি এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। এবং এই শীত কিন্তু শেষ সময়ে এসে এই গত 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু তীব্র শীত বলছে স্থানীয় আবহাওয়া অফিস। এবং এবছর কিন্তু আবহাওয়ার যে ওঠানামা, এটা কিন্তু গত জানুয়ারির পর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম। এবং শীতের প্রখরতা কিন্তু শেষ সময়ে এসে সর্বোচ্চ তার যে কনকনে হাড় কাঁপানো শীত, সেটা কিন্তু আঘাত হানছে। এবং আমরা এখানে স্থানীয় আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। সর্বনিম্ন তাপমাত্রা গত 1 সপ্তাহ আগে কিন্তু এই জেলাতেই রেকর্ড করা হয়েছিল 6.5। আবহাওয়া অফিস বলছে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এবং এই আবহাওয়া কিন্তু এই অঞ্চলের জন্য একেবারে একটা অসহনীয় আবহাওয়া বলা হচ্ছে এবং জীবনযাত্রার উপর বড় ধরনের প্রভাব ফেলেছে, স্থবিরতা নেমে এসেছে। আরেকটি বিষয় হলো যে এই জেলায় কিন্তু এখন ভর মৌসুম চলছে বোরো চাষে, কিন্তু কৃষকরা এই তীব্র ঠান্ডার কারণে তারা কিন্তু জমিতে নামতে পারছে না এবং বোরো চাষের যে লক্ষ্যমাত্রা রয়েছে এটা কিন্তু আগামীতে কিছুটা ব্যাহত হবে, এমন কথা কিন্তু আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পাচ্ছিলাম। এবং কৃষকরা জানিয়েছে জানুয়ারির প্রথম দিকে কিন্তু তারা অনেকটা ধান রোপণ করা শেষ করে ফেলে, কিন্তু এইবার কিছুটা শেষ সময়ে এই কনকনে ঠান্ডা এবং হিমেল বাতাসের কারণে তারা এই জমিতে নামতে না পারার কারণে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছেন। তবে এই আবহাওয়া কিন্তু আগামী আরো 1 সপ্তাহ হালকা পাতলা থাকবে এবং শেষ সময়ে কিন্তু এই আবহাওয়া মানুষের জন্য একেবারে অসহনীয় বলা চলে। এবং স্থানীয়ভাবে কিন্তু যারা বিত্তবান এবং যারা অবস্থা সম্পন্ন তাদের জন্য জেলা প্রশাসন বিভিন্ন মহল থেকে তাদের আহ্বান জানানো হয়েছে এই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং ছিন্নমূল মানুষের জন্য যেন গরম কাপড় ব্যবস্থা করা হয়। তবে এই সময়টাতে সবচেয়ে বেশি যেটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, তারা কিন্তু যেটা বলছে যে এই কষ্টটা তাদের জন্য কিন্তু অনেকটাই অধিক মাত্রায় এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। সব মিলে কিন্তু জীবনযাত্রার উপর বড়ভাবে চেক করেছে। এবং আমি একজনের সাথে কথা বলবো এই ভোর সকালে যারা ছিন্নমূল মানুষ আসলে এখানে কি করছেন এবং এই শীতের অনুভূতি কেমন হচ্ছে, আজকের আবহাওয়াটা কেমন? খারাপ আছে, শীতের জন্য মানুষ কেউ বাড়াতে পারছে না, ঠান্ডার জন্য মানুষের কম্বল পাওয়া যাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না, কিভাবে চলবে বলেন? এইটুকুই আমরা চাই, অনেকটা একটা কম্বল পাওয়া যায়।
ধন্যবাদ আপনাকে। বলছিলেন এখানকার সার্বিক কষ্টের কথা। এই ছিন্নমূল মানুষ যারা কিন্তু পথে ঘাটে এই সময়টাতে রাত যাপন করে, তাদের কষ্টটা কিন্তু অত্যন্ত বেশি এখানে অনুভূত হচ্ছে এবং তীব্র শীতের এই প্রখরতা গত 1.5 সপ্তাহ ধরেই কিন্তু এখানে চলছে এবং এই শীত স্বাভাবিকভাবেই কিন্তু জীবনযাত্রার উপর বড় ধরনের প্রভাব ফেলেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 46,000 কম্বল স্থানীয়ভাবে তারা বিভিন্ন উপজেলায় তারা দিয়েছে এবং আরো তাদের আপৎকালীন প্রস্তুত রয়েছে এমন কথা জানিয়েছে নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ। তো জেনিফার, এই ছিল নওগাঁর আবহাওয়ার খোঁজখবর আমার কাছে। নওগাঁ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। করোনার দ্বিতীয় ঢেউয়ে কন্টেইনার ও জাহাজ সংকটে দেশে বেড়ে গেছে শিল্পের কাঁচামাল ও আমদানি করা পণ্যের দাম। পাশাপাশি জাহাজ ভাড়া কয়েক গুণ বাড়ায় ক্ষতির মুখে পড়েছে রফতানি পণ্য পরিবহন। ব্যবসায়ীদের দাবি, সিঙ্গাপুর ও কলম্বো বন্দর থেকে ফিডার জাহাজ যথাসময়ে না আসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। হাজরা শিউলির রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে সাধারণত বড় জাহাজ ভিড়ে না। ফিডার ভেসেলে পণ্য বোঝাই করে সিঙ্গাপুর, চীনের সাংহাই, কলম্বো ও পোর্টকালাং বন্দরে মাদার ভেসেলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশি পণ্য আমদানি রপ্তানি হয়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ফিডার ভেসেল যথাসময়ে বাংলাদেশে আসছে না। এতে পণ্য সরবরাহ বিঘ্নিত হওয়ায় প্রভাব পড়েছে সার্বিক আমদানি রপ্তানি বাণিজ্যে। কোভিডের কারণে সাপ্লাই অ্যান্ড ডেলিভারিটা অন টাইম হচ্ছে না, রিটার্ন কন্টেনার আসতেছে না অন টাইমে। সব কিছু মিলেই যেই ক্রাইসিসটা, সেটার চেইন এফেক্ট এসে বাংলাদেশেও পড়েছে। এই ব্যাকলগটা তৈরি হয়েছে কলম্বো পোর্টের যে অ্যাক্টিভিটিস বন্ধ ছিল, সেটার কারণে হঠাৎ করে পুরো প্রেশারটা এসে সিঙ্গাপুরের উপর পড়ে। মাদার ভেসেল, ফিডার ভেসেল ক্রাইসিস দেখা দিয়েছে, কন্টেনার শর্টেজ দেখা দিয়েছে। যে পণ্য 15 দিন থেকে 30 দিনে আসতো, সেই পণ্য আসতে 2 থেকে 3 মাস সময় লেগে যাচ্ছে। ব্যাংক ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন বন্দরে কন্টেনার থেকে যথাসময়ে পণ্য খালাস না হওয়ায় জাহাজ ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দেয় অপারেটররা। বাড়তি ভাড়া ও জাহাজ সংকটে পণ্য রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বেড়ে গেছে শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের দাম। লো কস্টের গুডস, বিশেষ করে যেমন এই যে মেঘনা সাইকেল তারা সাফার করতেছে, তারা কন্টেনার পাচ্ছে না। আমাদের যে র জুট যারা এক্সপোর্ট করে, জুট গুডস যারা এক্সপোর্ট করে, তারা আপনার সাফার করতেছে। তারা যে ভাড়া ছিল 1200, সেটা হচ্ছে এখন 2400 থেকে 2800 ডলার। আপনার কম্পিউটার থেকে শুরু করে, স্পেয়ার পার্টস থেকে শুরু করে, যন্ত্রাংশ থেকে শুরু করে, টায়ার, টিউব, সব কিছুর দাম কিন্তু বেশি। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের হিসাবে 24টি অপারেটরের 76টি জাহাজ বর্তমানে বিশ্বের বিভিন্ন বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন করছে। 2019 সালের চেয়ে 2020 সালে চট্টগ্রাম বন্দরে 79টি জাহাজ কম এসেছে, আর 2019 সালের চেয়ে কন্টেনার হ্যান্ডলিং কম হয়েছে প্রায় 2.5 লাখ টিউএস। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সড়ক পথে শক্ত অবকাঠামো গড়ে উঠলেও এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বেনাপোলের রেলপথে। সংকীর্ণ রেলপথ আছে ইঞ্জিন সংকটও। চালুর পর গত 21 বছরেও বন্দরে স্থাপন করা হয়নি কন্টেইনার টার্মিনাল। পণ্য খালাসের জন্য বেনাপোলের কাছে কোনো ব্যবস্থা না থাকায় বাড়তি অর্থ গুনতে হয় ব্যবসায়ীদের। এতে দিন দিন কমছে এই পথে বাণিজ্যের আগ্রহ। দুর্বল অবকাঠামোর কথা স্বীকার করে রেলওয়ে বলছে, বাণিজ্য সম্প্রসারণের স্বার্থে পর্যায়ক্রমে সব ব্যবস্থা নেওয়া হবে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল দেশের একমাত্র সড়ক ও রেলপথের বন্দর। প্রতিবেশী ভারতের সঙ্গে প্রতিদিন পণ্য আমদানি রফতানির পাশাপাশি শত শত পাসপোর্ট যাত্রীও এ পথে যাতায়াত করেন। কিন্তু নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সড়কপথে অবকাঠামো গড়ে উঠলেও এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি রেলপথে। বন্দরে আনা পণ্য খালাসের জন্য নিতে হয় 50 কিলোমিটার দূরে। এতে ব্যবসায়ীদের গুনতে হয় বাড়তি খরচ, সইতে হয় ভোগান্তিও। ফলে এ পথে বাণিজ্যে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। সংকীর্ণ রেলপথের কারণে এখানে ভারত থেকে আমদানিকৃত রেলগুলো দ্রুত আসতে পারে না। যদি আমাদের এখানে কোনো স্পেস থাকে, জায়গা থাকে খালি করার, তাহলে আমাদের আমদানিকারকদের সুবিধা আমাদের ইচ্ছা মতন মালটা ডেলিভারি নিতে পারে। সমস্যা সমাধানে বেনাপোল বন্দরে কন্টেইনার টার্মিনাল ও ইয়ার্ড স্থাপনের পাশাপাশি ডাবল রেল লাইন চালুর দাবি ব্যবসায়ীদের। কন্টেইনার টার্মিনাল বা ইয়ার্ড এবং ওর স্পেস, ডাবল লাইন উভয় সাইডে এইসব বিষয়গুলো হলে, স্থাপনার বিভিন্ন রকম ইয়েগুলো ইমপ্লিমেন্ট হলে তখন আরও ব্যবসা বাড়বে। রেললাইন প্রশস্ত করা গেলে এই পথে বাণিজ্য বাড়বে বলে মনে করছেন ভারতীয় রেলওয়ের কর্মকর্তাও। এখানে যদি আরও লাইন বাড়ানো যায়, যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের
বিজনেস আরও এখানে বাড়তে পারে। বাণিজ্য প্রসারে রেললাইন সম্প্রসারণ, ইয়ার্ড স্থাপন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগের কথা জানায় রেলওয়ে। দুটি সমান্তরাল রেল লাইন সহ লোকাল আনলোডিংয়ের জন্য আরেকটি সাইডিং লাইন ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং টেন্ডার হয়ে গেছে, ইতিমধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে গেছে, দ্রুত কাজ শুরু হবে। 1999 সালে ভারতের সঙ্গে বেনাপোল রেলপথে আমদানি বাণিজ্য শুরু হয়। গত 5 মাসে এ পথে 2,21,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। সময় সংবাদ, বেনাপোল। সমুদ্র সৈকত কক্সবাজারের মূল পয়েন্ট কলাতলী থেকে নাজিরা টেক পর্যন্ত তীব্র ভাঙন দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত কারণে এই ভাঙন রোধে পরিবেশ ও পর্যটন বান্ধব প্রতিরক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 20,500 কোটি টাকার বেশি ব্যয়ে আধুনিক এ বাঁধ নির্মাণ করা হচ্ছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের মূল পয়েন্ট কলাতলী থেকে নাজিরা টেক, মূলত বেশি পর্যটক এখানেই ভিড় করেন। কিন্তু সৈকতের এই 12 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র ভাঙন। প্রতিনিয়ত ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে ঝাউগাছ সহ বালিয়াড়ি। প্রশাসনের পক্ষে জিও ব্যাগ দিয়ে তা রক্ষার চেষ্টা করা হলেও কার্যত হচ্ছে না। স্বাধীনভাবে ঘুরতে পারছি না। আমরা চাইলেও ওই দিকটা উঠতে যাচ্ছে, বাধা খাচ্ছে। জিও ব্যাগ দিয়ে যাই, জিও ব্যাগ দিলেও আপনার রক্ষা করা যাচ্ছে না। এই ভাগার কারণে মনে হয় টুরিস্ট পুলিশ আছে, আমাদের পিছনে লাইফ গার্ড, এয়ারসিন লাইফ গার্ড আছে, এগুলো হুমকির সম্মুখীন ভাঙার জন্য। জলবায়ু পরিবর্তনের কারণে এই ভাঙন উল্লেখ করে পরিবেশবাদী সংগঠনের নেতাদের দাবি, এটা রোধে পরিবেশ ও পর্যটন বান্ধব পরিকল্পনার উদ্যোগ নেয়ার। সমীক্ষা চালিয়ে এখানে শহর রক্ষাবাঁধ বলেন আমরা, যেটা এখন যে জিও ট্যাক্স দিয়ে যে কিছু কয়েক কিলোমিটার যে অস্থায়ী একটা বাঁধ সৃষ্টি করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে সাগর থেকেই অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করে বাঁধগুলো দেওয়া হয়েছে, যার কারণে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে পর্যটন ও পরিবেশ বান্ধব প্রতিরক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে 12 কিলোমিটার এলাকা জুড়ে থাকবে মাল্টি ফাংশনাল বাঁধ ও সড়ক। পাশাপাশি ওয়াকওয়ে, সাইকেল বে, গাড়ি পার্কিং ও প্রদর্শনী মঞ্চ থাকবে। আর বাঁধের ভেতরে থাকবে কিডস জোন, তথ্য কেন্দ্র, লকার রুম, লাইফগার্ড পোস্ট, অ্যাকুরিয়াম, বার্বিজ দোকান ও ওয়াশরুম। ভাঙন প্রতিরোধে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন এবং পাশাপাশি আমাদের কক্সবাজার সি বিচের ব্যবস্থাপনা সম্পূর্ণ সিস্টেমটাকে আধুনিকায়ন এবং আধুনিক পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিতের জন্যই আমরা এই প্রকল্পটি প্রণয়ন করেছি। এই বাঁধ নির্মাণ করবে পানি উন্নয়ন বোর্ড। চলতি মাসে প্রকল্পের কাজ শুরু করে, যা 2024 সালের জুন মাসে শেষ হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিশ্বের সব দেশ সুন্দরবন সম্পর্কে জানে এবং সুন্দরবন রক্ষায় সহায়তা করছে, কিন্তু বনের আশেপাশের এলাকার মানুষ এই বন এবং বনের সম্পদ ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। সকালে চাঁদপাই রেঞ্জ এলাকার বনজীবী পরিবারক সহায়তা ও প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিদেশি সংস্থা তারা আমাদের সুন্দরবনকে নিয়ে চিন্তিত, আর আপনারা যারা সুন্দরবনের সুফল ভোগ করে যাচ্ছেন যুগ যুগ ধরে, তারা এই কথা চিন্তা করছেন না। এগুলো যদি কোনোটাই না করেন তো আপনি বেঁচে থাকবেন এর কোনো নিশ্চয়তা নেই। তাইলে দেশের কথা চিন্তা করতে হবে না, তাই না? আমাদের কথা তো চিন্তা করতেই হবে। মাদারীপুরে কীর্তিনাশা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে একটি প্রভাবশালী মহল। এতে ভাঙ্গন আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তাদের অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর ইন্ধনে কীর্তিনাশা নদীর পাড় বিদ্যাবাগিজ থেকে কালকিনির রাজারচর পর্যন্ত 12টির বেশি মেশিন দিয়ে মাটির কাটার কাজ চলছে। এসব মাটি প্রকাশ্যে সরবরাহ হচ্ছে ইটভাটায়। এতে নদীর পাড়ে ভাঙন দেখা দেওয়ায় হুমকিতে পড়ছে অর্ধশতাধিক ঘরবাড়ি। এ ব্যাপারে প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। ঘন কুয়াশা আর তীব্র শীতে স্থবির রংপুরের জনজীবন। এই মুহূর্তে নগরীর আরকে রোড এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন।
জেনিফার, আজ কিন্তু এখানে আবহাওয়া অফিস থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে রংপুরের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে এবং আমরা দেখছি যে ঘন কুয়াশা পড়ছে এই মুহূর্তে। পুরো এলাকা যেন ছেয়ে আছে গাঢ় কুয়াশার চাদরে। এই মুহূর্তে আসলে খুব কাছে থেকেও কোনো কিছু দৃশ্যমান হচ্ছে না, তারপরেও কিন্তু এই শহরে মানুষের চলাচল, যান চলাচল শুরু হয়েছে। দিন এনে দিন খাওয়া মানুষ, বিশেষত শ্রমজীবী মানুষ কিন্তু ঘর ছেড়ে বের হয়েছে। আমরা দেখছি ভোর থেকেই আসলে এই পথে দূরপাল্লার যে গাড়িগুলো আছে সেগুলো চলাচল করছে, কিন্তু তাদের চলাচল করতে গিয়ে কিন্তু হেডলাইট জ্বালিয়ে পথ চলতে হচ্ছে। এই অঞ্চলে গত কয়েকদিন যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে, তারপরে কিন্তু তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছিল। পরবর্তীতে কিন্তু আরও গতকাল থেকে আবার কিন্তু এখানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এবারের যে শৈত্যপ্রবাহ এর ধরন কিন্তু একটু অন্যরকম। এটি খুব দ্রুত পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে যেটি বলা হয়েছে, বেলা 12টার মধ্যে কিন্তু এখন 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে বেলা 12টার মধ্যে কিন্তু সেটি 22 ডিগ্রি সেলসিয়াসে উঠে যাবে। অর্থাৎ খুব দ্রুতই তাপমাত্রা বেড়ে যাবে এবং দিনের বেলাটায় সূর্যের অবস্থান অনেক সুদৃঢ় থাকার কারণে কিন্তু দিনটি রৌদ্রোজ্জ্বল হবে এবং দ্রুত এই শীতের যে আবহ সেটি কেটে যাবে। তীব্র কুয়াশা হলেও আসলে যে তাপমাত্রা সেটি অনুভূত হচ্ছে কিন্তু অনেক কম, কারণ এই মুহূর্তে কিন্তু বাতাস নেই। অর্থাৎ কুয়াশার সঙ্গে যদি বাতাস থাকে সেক্ষেত্রে কিন্তু শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হয়, যেটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। আমরা দেখছি যে আসলে শীতের সময় তাপমাত্রা কমে গেলে মানুষ জুবুথুবু হয়ে পড়ে এবং তাদের চলাচলে বিঘ্ন ঘটে। এক্ষেত্রে কিন্তু কিছুটা স্বস্তি মানুষের মধ্যে আছে, অর্থাৎ যেটি দেখা যাচ্ছে যেরকম সে অনুভবের বেলায় কিন্তু শীতের তীব্রতা তেমন একটা নেই। কৃষি বিভাগ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে তীব্র কুয়াশার কারণে ফসলের বিশেষত আলুর ব্যাপক ক্ষতি হয়। এই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে জমিতে মাইলের পর মাইল জমিতে কিন্তু আলু আবাদ হচ্ছে এবং এই আলু কিছুদিন পর তোলার কথা রয়েছে। তীব্র এই কুয়াশার কারণে কিন্তু আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। এদিকে গত কয়েকদিন থেকে তাপমাত্রা কমতে থাকার কারণে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল যেটি আছে সেখানে কিন্তু শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ আসলে হাসপাতালমুখী হচ্ছে, হাসপাতালে আশ্রয় নিচ্ছে। বিশেষত শিশু এবং বয়স্ক যে রোগীরা আছেন তারা কিন্তু শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। গত কয়েকদিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসার ব্যবস্থা সেখানে যে সংখ্যক রোগী ধারণ ক্ষমতা তার থেকে কিন্তু দ্বিগুণ তিনগুণ বেশি রোগীর চাপ এখানে পরিলক্ষিত হচ্ছে এবং এখানে যে চিকিৎসা ব্যবস্থা সেটিও কিন্তু একটু বেহাল দশা হয়েছে। এমনি আমরা জানি এমনিতেই আসলে করোনাকালীন সময়ে যে স্বাস্থ্য ব্যবস্থার যে দুরবস্থা ছিল তার উপর এই শীতজনিত রোগ বালাই ছড়িয়ে পড়ার কারণে যে রোগীর চাপ সেটি সামাল দিতে কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। এদিকে শীতের শুরু থেকেই জেলা প্রশাসন এবং সমাজের বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ কিন্তু সমাজে যে পিছিয়ে পড়া মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, তাদের কিন্তু তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিভিন্ন পেশা গোষ্ঠীর মানুষের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের খবর কিন্তু আমরা জানি।
তারপরেও বিশেষত যে চরাঞ্চল আছে এই অঞ্চলে আমরা জানি যে এই অঞ্চলটি নদী বেষ্টিত এলাকা, এখানে নদী বহুল এলাকায় এই অঞ্চলটি, এখানে অসংখ্য চরাঞ্চল আছে এবং এই চরাঞ্চলে কিন্তু শীতকাল একটি দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করে এবং সেখানে বসবাসরত লাখ লাখ মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। এই মুহূর্তে আমরা জানি যে গ্রামের মানুষ তীব্র শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খড়কুটো জ্বালিয়ে আগুনের খড়কুটো জ্বালিয়ে তার থেকে শীত নিবারণের চেষ্টা করে এবং সেই চেষ্টাটি করতে গিয়ে কিন্তু অনেকেই দগ্ধ হয় এবং বেশ কিছু অনেক মানুষের মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত আমরা যেটি জানি যে এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে 15 জন চিকিৎসাধীন আছে এবং এই গত 15 দিনে 6 জনের মৃত্যু হয়েছে, যারা আসলে আগুন তাপাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। এমন 6 জনের মৃত্যুর খবর কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। এদিকে আমরা দেখছি যে তীব্র শীতের হাত থেকে বাঁচতে বিশেষত নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু শহরের যে পুরনো কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে। গত রাতেও আমরা দেখেছি আবার নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হবার কারণে কিন্তু অসংখ্য মানুষ সেই পুরনো কাপড়ের দোকানে ভিড় করছে। আমরা যেটি দেখছি যে এই ঘন কুয়াশার মধ্যে যেখানে খুব কাছে থেকেও কোনো কিছুই দৃশ্যমান হচ্ছে না, সেই পরিস্থিতির পরেও কিন্তু মানুষ তাদের জীবিকার তাগিদে ঘর ছেড়ে বের হয়েছে। আমরা দেখি যে আসলে বিশেষত রিক্সা ভ্যান চালক যারা আছে তাদের কিন্তু এই অবস্থার মধ্যে তারা কিন্তু খুবই বিপাকে পড়ে, দুর্ভোগে পড়ে। তীব্র কনকনে ঠান্ডা তাদের কিন্তু জীবন সংহারীয় পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। তীব্র কষ্টে তারা একেবারে পেটের তাগিদে তাদের এই ভোর সকালেও কিন্তু পথে নামতে হয়। আমরা দেখছি যে আসলে কুয়াশা ক্রমান্বয়ে আসলে কেটে যাওয়ার কথা, কিছুটা কাটতে শুরু করেছে, তারপরেও কিন্তু মহাসড়কে যে যানবাহনগুলো চলছে তাদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। আমরা অন্যান্য দিন দেখি আসলে এই সময়টায় জনচলাচল অনেক বেশি বেড়ে যায়, কিন্তু আজ সেই তুলনায় মানুষের উপস্থিতি বাইরের রাস্তার পথের উপস্থিতি কিন্তু খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। এখনও শহরের কোনো দোকানপাট আসলে সেভাবে খোলেনি, কেবল মানুষ ঘর ছেড়ে বের হওয়ার চেষ্টা করছে। যদিও আজ সরকারি সাপ্তাহিক ছুটির দিন, শহরে মানুষের চলাচল খুব একটা না থাকলেও তুলনামূলকভাবে কিন্তু তারপরেও কিন্তু শহরে মানুষের উপস্থিতি এই মুহূর্তে খুব বেশি নয়। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে যেসব যানবাহন ছেড়ে এসেছে সেগুলো কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পৌঁছানোর কথা, কিন্তু তীব্র কুয়াশার কারণে কিন্তু এখন পর্যন্ত ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা যে যানবাহনগুলো সেই যানবাহনগুলো কিন্তু এখনও ঢুকতে শুরু করেনি। এইসব যানবাহন আমরা খোঁজ নিয়ে জেনেছি যে আসলে এই যানবাহনগুলো তীব্র কুয়াশার কারণে কিন্তু পথে দেরি হচ্ছে, যার কারণে তারা এখনও এসে পৌঁছতে পারেনি। তো এই ছিল আমার কাছে রংপুর অঞ্চলে শীতের সর্বশেষ খবর। জেনিফার। রংপুর থেকে শীতের তীব্রতা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে জমে উঠেছে রাজশাহীর নওদাপাড়া মাছের আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। রাজশাহীর নওদাপাড়া মাছের বাজারের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে। মূলত ভোর থেকে কিন্তু রাজশাহীর এই নওদাপাড়া মাছের আড়তে হরেক রকম যে মাছের আমদানি এখানে হতে থাকে এবং সেটি কিন্তু পুকুর থেকে ধরে একেবারে তাজা যে মাছগুলো এখানে নিয়ে আসা হয়। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে এইভাবেই কিন্তু ছোট ছোট গাড়িতে করে এই মাছগুলো ধরে নিয়ে আসা হয় এবং এই তাজা মাছ সেখানে কিন্তু হাঁকডাকের মাধ্যমে এই মাছের বেচা কেনা হয়।
বিভিন্ন রকম দাম কিন্তু এসব মাছের হয়ে থাকে, বিশেষ করে আকার ভেদে কিন্তু এসব মাছের দামের তারতম্য হয়ে থাকে এবং এখানে ডাক হাঁকের মাধ্যমেই এসব মাছ বিক্রি হয়ে থাকে। দেশি যেসব নদী খাল বিলের যেসব মাছ পাওয়া যায় সেই মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায় পুকুরের চাষ করা মাছের পাশাপাশি। আমরা যেমনটা দেখছিলাম রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন ধরনের মাছ এখানে আসলে একের পর এক নিয়ে কিন্তু হাঁক ডাক চলছে এবং সেগুলোর কিন্তু নানা রকম দাম এখানকার যারা মাছের ক্রেতা আছে তারা কিন্তু করছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী মহানগরীর বিভিন্ন যে স্থানীয় বাজারগুলো রয়েছে এই স্থানীয় এই বাজারগুলোতে মূলত যে মাছের যোগান হয় সেটি কিন্তু এখান থেকেই এই মাছের যোগানগুলো দেয়া হয় এবং এখানে কিন্তু ভোরবেলায় কিন্তু আমরা মাছের বিভিন্ন বিক্রেতা, ক্ষুদ্র বিক্রেতাদেরকে এখানে আসতে দেখি এবং তারা কিন্তু প্রতিদিন এখান থেকে মাছ কিনে নিয়ে যান এবং সেখানে যে বিক্রি করেন। এভাবেই কিন্তু তাদের জীবন সংসারের চাকা ঘোরে। আর আমরা বেশ কয়েকজন পুকুর মালিকের সাথে কথা বলছিলাম। পুকুর মালিকরা যেটা বলছেন, আসলে পুকুর মালিকরা বলছেন যে আসলে এখন মাছের বেচা কেনা ভালো থাকলেও কিন্তু সে অর্থে দাম তারা পাচ্ছেন না, কারণ মাছের যে খাবারের দাম সে অনুযায়ী দাম না পাওয়ার কারণে তারা কিন্তু কিছুটা হতাশ, এমনটাই আসলে বলছেন। পাশাপাশি এখানে যেসব ক্রেতা আসেন সেসব ক্রেতারা এখান থেকে মাছ কেনেন, তারা যেটি বলছেন যে এখান থেকে আসলে মাছ কেনার কারণই হচ্ছে এখানে যেহেতু অনেকটা কম দামে মাছগুলো পাওয়া যায় সেই জন্য এখান থেকে কিনে তাদের কিন্তু কিছুটা হলেও স্বস্তি হয়, এমনটা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনারা দেখছেন যে শুধু এখানে রুই, কাতলা, মৃগেল, সিলভার সহ আরও যে মাছগুলো রয়েছে আপনারা দেখছেন, মৃগেল যে মাছ, এগুলো মাঝারি সাইজের যে মাছগুলো সেগুলো যে পাল্লায় তোলা হচ্ছে এবং সেগুলোর কিন্তু দরদাম চলছে। আপনি দেখতে পাচ্ছেন একেবারে সে তাজা মাছ। এখান থেকে যে মাছগুলো আসে এখান থেকে এই মাছগুলো কিনে এটা কিন্তু রাজশাহীর বাইরে, অর্থাৎ রাজশাহী বাইরে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে এই তাজা মাছগুলো কিন্তু ট্রাকে চলে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু এখানে এই কর্মযজ্ঞ চলতে থাকে প্রায় 8টা পর্যন্ত। এর মধ্যেই কিন্তু এখানে যে মাছগুলো আছে সেগুলো বেচা কেনা শেষ হয়। এই বেচা কেনা শেষ হতে হতে প্রায় 8টার মতো এখানে কিন্তু বেজে যায়। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে মাছ বাজারের সর্বশেষ খবর। রাজশাহী থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। বিপিএল ফুটবলে শনিবার 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। কুমিল্লা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। আরেক ম্যাচে আবাহনীর বিপক্ষে লড়বে রহমতগঞ্জ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বিকেল 3:30টায়। একই মাঠে সন্ধ্যা 6টায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের প্রতিপক্ষ উত্তর বারিধারা। 2019 সালে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। এক মৌসুম পর আবারও ট্রফির স্বাদ নিতে বদ্ধপরিকর কিংসরা। কোচ অস্কার ব্রুজনের অধীনে সময়টা দারুণ কাটছে বসুন্ধরার। সম্প্রতি ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলে প্রিমিয়ার লিগের সাফল্যের জানান দেয় দলটি। 13তম আসরের শুরুতে বারিধারাকে হারিয়ে শুভ সূচনা করে বসুন্ধরার রাজারা। এরই ধারাবাহিকতায় পরের ম্যাচে বাংলাদেশ পুলিশকে হারিয়ে টেবিলের শীর্ষে জায়গা করে নেয় তারকা সমৃদ্ধ ক্লাবটি। এবার ঘরের মাঠ কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নকে আতিথ্য দেবে কিংসরা। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিল টপার ব্রুজনের দল। অন্যদিকে সমান ম্যাচ খেলেও এখন অবধি জয়ের মুখ দেখেনি গোপীবাগের দলটি। সবশেষ 5 ম্যাচে অপরাজিত কিংসরা, তাই তো আত্মবিশ্বাসের তুঙ্গে সবুজ মতিন মিয়া জনিরা। শক্তিমত্তা কিংবা কাগজে কলমে ব্রাদার্সের চেয়ে অনেকটাই এগিয়ে বসুন্ধরা। পরিসংখ্যান বলছে দু দলের 4 বারের লড়াইয়ে কোনো জয় পায়নি ব্রাদার্স ইউনিয়ন। এদিকে ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারছেন না বসুন্ধরার মিডফিল্ডার ইমন বাবু। তারপরও জাতীয় দলের এক ঝাঁক তারকার সঙ্গে ব্রাজিলিয়ান রবিনহো আর আর্জেন্টাইন ফরওয়ার্ড অস্কারের ওপর শতভাগ ভরসা রেখেছেন কোচ ব্রুজন। দিনের আরেক ম্যাচে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে রহমতগঞ্জ। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আবাহনী, আর সমান ম্যাচে 1 পয়েন্ট নিয়ে 8-এ রহমতগঞ্জ। নিজেদের প্রথম ম্যাচে পুলিশ ফুটবলকে হারিয়ে মিশন শুরু করে আকাশী নীলরা। এরপর ব্রাদার্সের বিপক্ষে দারুণ জয় পায় মারিও লেমোসের শিষ্যরা। ইনজুরির কারণে ডিফেন্ডার রায়হান হাসানের সার্ভিস পাবে না আবাহনী। তারপরও প্রতিপক্ষকে সমীহ করেই জয়ের ধারা বজায় রাখার প্রত্যয় সাদ সোহেল রানাদের।
এদিকে সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের প্রতিপক্ষ উত্তর বারিধারা। এখন পর্যন্ত 2টি করে ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি এই দুই দল। এবার হারের তিক্ততা ভুলে ইতিবাচক ফুটবল খেলে জয়ের লক্ষ্য তাদের। দীপু, সময় সংবাদ, ঢাকা। করোনাকাল এড়িয়ে ধীরে ধীরে শুরু হচ্ছে ঢাকার মাঠগুলোতে ক্রিকেট। রাজধানীর ঐতিহ্যবাহী ধূপ খেলা মাঠে শুরু হলো তেমনই এক ক্রিকেট টুর্নামেন্ট। কিশোর, যুবক, মধ্যবয়সী সবাই মজেছেন ক্রিকেট প্রেমে, বাদ যাননি জনপ্রতিনিধিরাও। সে খবর থাকছে মেহেদী নাইমের প্রতিবেদনে। একটা সময় পুরনো ঢাকার খেলোয়াড় তৈরির আতুরঘর ছিল গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠ। মোঘল আমলে তৈরি এ মাঠে খেলেই জাতীয় দলে ঢুকেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ রফিকরা। নাগরিক ব্যস্ততা কাটিয়ে ব্যাট বল হাতে আবারও সেই ঐতিহ্য ফিরল পুরনো ঢাকার ক্রিকেট পাগল কিছু মানুষ। 16 দলের অংশগ্রহণে শুরু হয়েছে মরহুম হাজী মোহাম্মদ নুরুল হক প্রথম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। যারা ক্রিকেট বোঝেন কিংবা বোঝেন না, সবাই এই ক্রিকেট দেখতে উকি দিয়েছিলেন ধূপখোলার বালুকাময় মাঠে। মাঘের শীত এড়িয়ে একটু বিনোদনের জন্যই এই আয়োজন বলে জানান খেলোয়াড়রা। যাদের ধরে রাখার জন্য আগামী দিনের প্রজন্ম আমরা ওরা, এই জন্যই আজকে খেলার এই আয়োজন। মূল ভিত্তিটা হলো যে মাদককে না বলা, খেলাধুলায় চলে আসা। আমাদের মূল উদ্দেশ্যই মাদককে না বলা। এই মাঠে আমরা খেলাধুলা করছি, এখনো খেলতেছি, আমরা খেলতেছি, আমাদের ছোট ভাইরাও খেলে, বড় ভাইরাও খেলে। সামনে এরকম আরো আয়োজনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ধূপখোলা মাঠ সংস্কারের বিষয়েও মেয়রের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান জনপ্রতিনিধিরা। আমরা তো এই মাঠটাকে এটা সংস্কার চাই এবং আমাদের এখানের যে লোকাল ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান জোহা, 45 ওয়ার্ড কাউন্সিলর, তার মাধ্যমে উনি মাননীয় মেয়র মহোদয়কে প্রস্তাব করেছেন এই মাঠটাকে আরও সুন্দর করে ঢেলে সাজানোর জন্য। আমরা মাদককে না বলি, যে ক্রিয়াকে আমরা করি। এর জন্যই হাজী বাবা নুরুল হক স্মৃতি টুর্নামেন্টটা এটার আয়োজন করেছি। প্রতিটি স্টেক লেভেলের যারা কাউন্সিলর আছে, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর যারা আছে, তারা আমরা এইসব উদ্যোগ নিব এবং হচ্ছে এবং হবে ইনশাল্লাহ। ঘরের ছেলেপেলেরা কিন্তু আজকে মাঠমুখী হয়েছে। আমরা ইনশাল্লাহ আশা করি এই যে মেয়র কাপ হচ্ছে, সেখান থেকে উদীয়মান ফুটবলার এবং ক্রিকেটার এখান থেকে তৈরি হবে। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্ট শেষ হবে 21 ফেব্রুয়ারি। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাব 9 সিলেটে আয়োজন করেছে হাফ মারাথনের। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য আয়োজিত ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়বিদরা অংশ নেয়। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সূর্য ওঠার আগেই সিলেট নগরীর কিং ব্রিজ এলাকা থেকে দৌড় শুরু করেন বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশুরা। লাক্কাতুরা চা বাগান এলাকায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফিনিশিং পয়েন্টে 10 কিলোমিটার পথ অতিক্রম করে তৃতীয় হয়েছে 5ম শ্রেণীর ছাত্রী। 21.1 কিলোমিটার গ্রুপে প্রথম হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন। 10 কিলোমিটারে প্রথম হয়েছেন ঢাকার মাহফুজ শাওন এবং নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সিলেটের নাসরিন বেগম। এরকম ম্যারাথন প্রতি বছর অনেকগুলো হওয়া উচিত, যেহেতু আমাদের যুব সমাজরা এখানে মাদক মুক্ত থাকবে। 29 তারিখে একটা 50 কিলোমিটার রেস আছে, তো দ্যাটস ওয়াই আমি এটা একটা আমার ইজি রান হিসেবে এসেছিলাম। সেখানে যেহেতু প্রথম হয়ে যেতে পেরেছি, এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয়। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা। আয়োজকদের পক্ষ থেকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালকও বলেন একই কথা। আমরা সবাই মিলে জঙ্গিবাদকে না বলবো, না বলবো, না বলবো। নেক্সট ইয়ার ইনশাল্লাহ এই প্রোগ্রামও আইয়া আমরা যাতে ডিক্লেয়ার করতে পারি যে আমরা সিলেটিরা পুরোপুরি মাদক মুক্ত। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অ্যাপ্লাই করতে হলে, বাস্তবায়িত করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে ইনভলভ করতে হবে এবং আজকের এই অনুষ্ঠান সাধারণ জনগণকে, তরুণ সমাজকে ইনভলভ করার একটা অংশ। 2 ক্যাটাগরিতে অংশ নেন প্রায় 1000-এরও বেশি প্রতিযোগী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মমিন এবং র্যাবের মহাপরিচালক আবদুল্লাহ মামুন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ম্যারাথন উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সময় সংবাদ, সিলেট।
জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর মাঠে খেলা দেখতে পেয়ে খুশি নানা বয়সী দর্শকরা। আয়োজকরা বলছেন, যুব সমাজকে মদ, জুয়া ও নানাবিধ অপরাধ থেকে বিরত রাখতেই এমন টুর্নামেন্টের আয়োজন। জয়পুরহাট প্রতিনিধি শহীদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিনভর আকাশে সূর্যের দেখা না মিললেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দীগ্রামের বিশাল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়, যেখানে মাঘের শীতকে উপেক্ষা করে খেলা দেখতে মাঠে ভিড় জমায় নানা বয়সী হাজারো দর্শক। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আসা মহিমাগঞ্জ স্পোর্টিং ক্লাব ও আমিরপুর স্পোর্টিং ক্লাব একাদশ। খেলা শুরু হতে দর্শকরা উল্লাসে মেতে ওঠে। দীর্ঘদিন পর এমন ফুটবল লড়াই দেখতে পেরে খুশি দর্শকরা। আমরা চাই প্রত্যেক বছর যেন খেলাধুলার আয়োজন হয় এবং এই ফুটবল খেলা যে ঝিমিয়ে পড়ছে সেই ঝিমিয়ে পড়া থেকে খেলাটা যেন আরো উপরের দিকে ওঠে। ছেলে মেয়ে ভাই বোন আমরা সকলেই মিলে এখানে খেলা দেখতে আসছি পরিবার সহ। করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন খেলোয়াড়রা, তাই তো এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। আসলে আমরা দীর্ঘ অনেক কয়টা ম্যাচ পাড়ি দিয়ে আজকের এই ফাইনালে উত্তীর্ণ হয়ে আসছি। একটা ভালো খেলা, ভালো পরিবেশ, ভালো কিছু আপনাদের মাঝে বিনোদন আনন্দ দিতে পারি। অনেক আনন্দিত এবং এই টিমে জয় পরাজয় থাকবে দুই টিমের। এদিকে আয়োজকরা বলছেন, যুব সমাজকে মদ, জুয়া ও নানাবিধ অপরাধ থেকে বিরত রাখতেই এমন টুর্নামেন্টের আয়োজন। যেভাবে উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা পাচ্ছি, ইনশাল্লাহ আগামীতে আমরা এর চেয়ে আরো বড় ধরনের খেলার আয়োজন করব। অনেক দিন পর তারা একটা বিনোদন পেল এই এলাকায়। আমি আশা করি যে খেলাটা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর খেলা আয়োজনের জন্য। এদিকে ফাইনালে আমিরপুর স্পোর্টিং ক্লাবকে 5-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহিমাগঞ্জ স্পোর্টিং ক্লাব। নন্দীগ্রাম যুব সমাজ আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় 16টি দল। সময় সংবাদ, জয়পুরহাট। শীতের সকালে মুন্সিগঞ্জের ডিসি পার্কে শরীর চর্চায় ব্যস্ত বিভিন্ন বয়সী স্বাস্থ্য সচেতন মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। জেনিফার, এই মাঘের হাড় কাঁপানো শীতের মধ্যেই কিন্তু এই মুন্সিগঞ্জে প্রাতঃভ্রমণ এবং যে শরীর চর্চা এটি কিন্তু চলছে এবং নানা বয়সী মানুষ এখানে জড়ো হয়েছেন। এই মুন্সিগঞ্জের যে ডিসি পার্কটি সেটি কিন্তু একটি সরব হয়ে ওঠে প্রতিদিন ভোরবেলায় এবং এই যে প্রাতঃভ্রমণের পাশাপাশি কিন্তু সবাই ইয়োগা চর্চা করেন এবং এখানকার যে ঐতিহ্য সেটি হচ্ছে যে প্রতিদিন সকালবেলা যে এই বিভিন্ন বয়সী মানুষদের নিয়ে সতেয় সংঘ নামে একটি সংগঠন, সেটি দীর্ঘদিন ধরে এখানে এই শরীরচর্চা করে যাচ্ছেন এবং নতুন আরেকটি ইউনিট হয়েছে যেটি ডিসি পার্ক ইয়োগা ইউনিট। এই দুটো ইউনিট মিলে কিন্তু প্রত্যহ যে সকালবেলা তাদের যে এই কর্মব্যস্ততা যতই থাকুক না কেন তারা কিন্তু প্রতিদিন এখানে এসে হাজির হন এবং এখানে তারা এই যে এমন ইয়োগা চর্চা করেন এবং এর আগে কিন্তু তারা ওয়ার্ম আপ করেছেন এবং তারা যে প্রাতঃভ্রমণে তারা জগিং করে পুরো এই পার্কের চত্বর ঘুরেছেন এবং এখানে শুধু এই যে দুটি সংগঠন আছে এর বাইরেও কিন্তু অনেক সাধারণ নারী পুরুষরা এখানে আসেন এবং এখানে এসে যে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান থেকে তারা কিন্তু এই কাজগুলো করে থাকেন এবং এই যে এই মুন্সিগঞ্জ ঐতিহ্যবাহী শহর যেটি ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে এই শহর গড়ে উঠেছে, সেই ইদ্রাকপুর ফোর্টের পাশেই কিন্তু এই ডিসি পার্কটি হয়েছে এবং এর পাশেই কিন্তু আছে পতাকা 71 যেটি ঐতিহ্যবাহী ভাস্কর্য এখানকার এবং টেনিস কমপ্লেক্স এবং নতুন করে এখানে বঙ্গবন্ধু যে মুরাল হচ্ছে সেটিকে ঘিরে কিন্তু পুরো এই চত্বরটাই একটি পর্যটকদের আকর্ষণীয় চত্বর হিসাবে পরিচিত। আর সেইখানটায় কিন্তু এই ভোরের আলো ফোটার আগেই যে মানুষজনের এই সকালের যে মর্নিং ওয়ার্কের যে প্রাতঃভ্রমণের পদচারণা সেটি কিন্তু বিশেষভাবে কিন্তু এই সকালটাকে আলোকিত করে রাখে এবং এই যে বিভিন্ন বয়সী লোকজন যারা আসছেন তারা বলছেন যে তারা এখানে নিয়মিত শরীরচর্চা করবার কারণে কিন্তু তারা শারীরিকভাবে যেমন সুস্থ আছেন, মানসিকভাবে সুস্থ আছেন এবং করোনা তাদেরকে কিন্তু কোনোভাবেই আক্রমণ করতে পারেনি। তো আমরা এই যে শতায়ু সংঘ যেটি এখানকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যিনি সাধারণ সম্পাদক আছেন আব্দুল আজিম স্বপন, আমরা তার কাছে জানতে চাইব যে আপনাদের যে প্রাতঃভ্রমণ এবং সকালের যে কার্যক্রম এইটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ উজ্জ্বল সাহেব। আমরা এই শতায়ু সংঘের যে কার্যক্রম, আমরা এই যে গত মার্চে করোনা আরম্ভ হয়েছে তখনও আমরা এই কার্যক্রম আমরা চালিয়ে গেছি এবং সুন্দরভাবে আমাদের এই শরীরচর্চা চলতেছে। আমার এই শরীরচর্চার মাধ্যমে আমরা সকলেই সুস্থ আছি। অনেকের
প্রতিদিন অনেক ওষুধ লাগতো, কিন্তু এই শরীরচর্চা করাতে তাদের ওষুধ লাগতেছে না। যেমন উদাহরণস্বরূপ আপনি বলতে পারি, আমাদের সাবেক জেলা প্রশাসক ছিলেন মনির সাহেব, উনি বলতেন আমাদের সাথে শরীরচর্চা করতেন। উনি বলতেন, কমিশনার এখন আমার প্রতিদিন ওষুধ লাগতো 22 টাকার, এখন 2 টাকার ওষুধও লাগে না। আমাদের এই যে আপনার ফিজিওথেরাপির এবং অর্থোপেডিক প্রফেসর আপনার সেলিম সাহেব, উনি বলতেন যে স্বপন ভাই আপনারা যে শরীরচর্চা করান এতে আমার রোগী কমে যাবে। ধন্যবাদ আপনাকে। তো আমরা যেটি বলছিলাম যে এই যে শরীরচর্চা, সেটি কিন্তু নানা বয়সী মানুষ, নানা পেশার মানুষ তারা কিন্তু যুক্ত আছেন। এবং এই যে এই জায়গাটিতে যিনি ইয়োগাকে এখানে প্রতিষ্ঠিত করেছেন এবং যিনি এই ডিসি পার্ক ইয়োগা ইউনিটের প্রতিষ্ঠাতা এবং এখানে সতের সঙ্গে তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং ঢাকার বিভিন্ন যে পার্কে তারা যে বিভিন্ন যে ইয়োগা ইউনিটকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তিনি হচ্ছেন এই মুক্তিযোদ্ধা অমৃত। তা আমরা অমৃত তার কাছ থেকে জানতে চাইবো এই প্রাতঃ ভ্রমণ এবং সকালের যে আপনার ইয়োগা চর্চা, সেই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। আসসালামু আলাইকুম, আমি একজন ইয়োগা টিচার। আমি মুন্সিগঞ্জে ডিসি পার্ক, তারপরে কালেক্টর জায়গাতে আমি এই ব্যায়ামগুলি শিখাই থাকি, প্লাস আমি রমনাতেও শিখাই থাকি। মানে আমি একটা জিনিস বুঝি, ইয়োগাতে নগদ উপকার হয় এবং এইটাতে আমাদের এটা স্বাস্থ্য আমার সুন্দর রাখার জন্য একমাত্র ইয়োগাই যথেষ্ট। এখন আমরা এটা একটা আমি এক কথায় বলতে পারি, ইয়োগা হলো চিকিৎসা বিজ্ঞান। আমাদের কাছে অনেক লোক আছে কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা আমরা ঠিক করে থাকি। আমার ফিজিওথেরাপির মাধ্যমে, ইয়োগার মাধ্যমে আমরা ঠিক করে থাকি। আপনি আকুপ্রেশার দিয়েও আমরা ঠিক করি এবং মাথার ব্যথা হইতে আরম্ভ করে সব পদের ব্যথা আমরা ঠিক করি। ধন্যবাদ আপনাকে। তো এই যে আমাদের ইয়োগা যিনি এই প্রশিক্ষক এখানে কাজ করছিলেন, তিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন, তো এই যে তার এই কথা সব কিছু মিলিয়ে যে এখানকার যে প্রাতঃ ভ্রমণ এবং ইয়োগা চর্চা এই মুন্সিগঞ্জের এই ডিসি পার্ক থেকে এই যে প্রাতঃ ভ্রমণ চর্চা চলছে, এই ছিল এখানকার সর্বশেষ। জেনিফার। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। আয়া সোফিয়া তুরস্কের ইস্তাম্বুলে ১৫০০ বছর আগে তৈরি এই ঐতিহাসিক স্থাপনা দেখতে প্রতিদিনই ভিড় করেন হাজার হাজার মানুষ। ১০০০ বছর খ্রিস্ট ধর্মের অন্যতম প্রধান গির্জা হিসেবে ব্যবহার হলেও অটোমান সাম্রাজ্যের টানা ৫০০ বছর ছিল মুসলিমদের মসজিদ। ঐতিহাসিক এই স্থাপনা ঘুরে এসে রিপোর্ট করেছেন মাকসুদ রহমান। আয়া সোফিয়া সৃষ্টির পর ধর্মীয়, রাজনৈতিক এবং ক্ষমতার পালাবদলে প্রথমে ১০০০ বছর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উপাসনালয়, পরে প্রায় ৫০০ বছরের মুসলিমদের মসজিদ এবং পরে ১৯৩৫ সাল থেকে টানা ৮৫ বছর জাদুঘর হিসেবে রূপ পরিবর্তন করা হয়। গত ১০ জুলাই ২০২০ তুর্কির রাষ্ট্রীয় আইনি অধ্যাদেশের মাধ্যমে ৮৫ বছরের জাদুঘরকে আবার মসজিদে ফিরিয়ে আনা হয়। জুম্মার নামাজের মাধ্যমে ২৪ জুলাই তা মসজিদ যুগে প্রবেশ করে। আমি মিশর থেকে এসেছি। আয়া সোফিয়া অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় স্থাপনা। খ্রিস্টান ও মুসলিম বিশ্বে এর গুরুত্ব সব যুগে। শুকরিয়া প্রকাশ করছে যে এখন এটি মসজিদ। আমরা পৃথিবীর সকল ধর্মের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি এই বিখ্যাত স্থাপনাটি ভ্রমণ করার জন্য। আমরা সন্তুষ্ট যে এইটা এখন মসজিদ। আয়া সোফিয়া হলো হাজার বছরের শ্রেষ্ঠ ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ধর্মীয় শালা, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সাম্রাজ্যের রাজধানী। এটি মসজিদ রূপে রূপান্তরিত করায় অধিকাংশ তুর্কি নাগরিক খুশি, তবে অনেকে আবার জাদুঘর হিসাবেও দেখতে চান। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুর্কি। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭০,০০০ পরিবার হবে বাড়ির মালিক, পাবে ২% করে খাস জমিও। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন আজ। জুন পর্যন্ত প্রতি মাসেই আসবে ৫০ লাখ ডোজ টিকা। সংরক্ষণাগার বাড়ানোই চ্যালেঞ্জ। এখনো প্রস্তুত হয়নি ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের স্থান। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ মাউসির।
নিতে হবে সিদ্ধান্ত মাত্রই খোলার প্রস্তুতি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।